এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। শরীফুল সাহেব একটাই কথা বলেন, তুমি যদি চাও আমি বিয়েটা ভেঙে দেওয়ার ব্যাপারে ভাববো, তবে একটা কথা কি, তোমার বিয়ের জন্য উপযুক্ত বয়স হয়েছে আর অব্রের পরিবার কিংবা অব্র উভয়ই তোমার উপযোগী। আমি তোমাকে এখানে বিয়ে দিয়ে খুব নিশ্চিন্তে থাকতে পারবো, তাই তোমার মতামত জানাটা খুব দরকার। শরীফুল সাহেবের কথায় অঞ্জলার বুঝতে বাকি নেই যে তিনি এই বিয়েতে খুব সন্তুষ্ট। বলেন হাসির রেখা ঠোঁটের কোনায় টেনে অঞ্জলা বলে, বাবা, তোমার যদি মনে হয় এই বিয়েটাতে আমি সুখী হব তবে আমারও কোনো আপত্তি নেই। অঞ্জলা শুনে শরীফুল সাহেব খুবই খুশি হন। মেয়েটাকে একটা সৎ পাত্রের হাতে দিতে পারছেন ভেবে উনি নিশ্চিন্ত হতে পারছেন। এতদিন মেয়েটার সাথে ঠিকভাবে কথা হতে পারছিল না, তাই খুব খচখচ করছিল তার মন। মা মরা মেয়ে যদি তার এই বিয়েতে তার মতামত না থাকে তবে তিনি জোর করতে চাননি। এখন তিনি খুব নিশ্চিন্ত। মেয়ের মাথায় হাত বুলিয়ে নিজের রুমের দিকে চলে যান তিনি। শরীফুল সাহেবের যাবার পর দীর্ঘশ্বাস ফেলে অঞ্জলা। বাবার চোখে খুশির ঝলক দেখতে পেয়েছে সে, তাই হয়তো কথা বাড়িয়ে লাভ নেই। আর অব্রের সাথে তার বিয়েটা তো হয়ে গেছে, সুতরাং পিছপা হয়ে এখন তার পরিবারের মানুষদের হেনস্থার স্বীকার করে লাভ নেই। বিছানায় গা এলিয়ে দিল অঞ্জলা। কাল বিয়ের শপিংয়ের জন্য অব্র তাকে নিতে আসবে, যেহেতু মা নেই তার। আর শরীফুল সাহেব এসব ব্যাপারে জড়াতে চাচ্ছেন না, তাই পিউ এবং আসমা বেগমের সাথে যাবে। অব্রের সাথে এতগুলো দিন কাটাতে হবে ভেবেই কোথাও না কোথাও একটা বিরক্ত কাজ করছে, কিন্তু উপায় নেই। লোকটার সাথে তার সংসার করতে হবে আর কিছুদিন পর। এসব ভাবতে ভাবতে ঘুমের অতল সাগরে ডুব দিল অঞ্জলা। সকাল 9টা। বদরুল সাহেবের সোফায় নীলাদ্রি বসা, উদ্দেশ্য সবাইকে ও বাড়িতে নিয়ে যাওয়া। দিশা 2-1 দিনের মধ্যে চলে আসবে, যেহেতু মা নেই সুতরাং খালায় বিয়ের সব দায়িত্ব নেবেন। এই কয়েকদিন বদরুল সাহেবের পুরো পরিবার তাদের বাড়িতে থাকবেন। একটা জিনিস নীলাদ্রির খুব ভালো লেগেছে যে এখন আর তাকে পিউকে দেখতে আসতে ছুতা লাগে না। বিয়ের কদিন যখন তখন তাকে দেখতে পারবে। মেয়েটার প্রতি সুপ্ত অনুভূতিগুলো আজকাল খুব হয়রান করছে। তবে কি 7 বছর আগের অনুভূতিগুলো তাকে তাড়া করে বেড়াচ্ছে? হবে হয়তো। হঠাৎ খেয়াল করলো পিউ নিজের রুম থেকে ব্যাগপত্র নিয়ে বের হচ্ছে। সাদা একটা কুর্তি পরা, সাথে নীল ওড়না এবং নীল চুড়িদার। চুলগুলো একপাশে বেনি করে রেখেছে। কোনো বাড়তি সাজসজ্জা নেই, শুধু ঠোঁটে লিপ বাম দেওয়া। অথচ মেয়েটাকে এত অপরূপ লাগছে। নীলাদ্রি খেয়াল করলেও তার হার্টবিট বেড়ে যাচ্ছে। বুকের বাপাসটা একটা চেনচেনে ব্যথা অনুভব হচ্ছে। পিউ এসে নীলাদ্রির সামনে তুড়ি বাজিয়ে বলল, হা করে কি দেখছেন? একটু হেল্প করুন না, হালকা ভারী ব্যাগটা, আমি একা পারছি না। পিউয়ের কথা কানে আসতে চোখ সরিয়ে নিল নীলাদ্রি। আর একটু হলেই ধরা পড়ে যেত। তাড়াতাড়ি ব্যাগটা পিউর হাত থেকে নিতেই বলে উঠল, এত ভারী কেন? ইট ঢুকিয়েছো নাকি ব্যাগে? ওমা, বিয়ে বলে কথা, আমি তো দুপক্ষে, তাই না? তাহলে আয়োজন তো বেশি হবেই। তুমি কেউ বাড়ি যাবে নাকি? ভাবছি যাব, দায়িত্বের একটা ব্যাপার আছে। লোকটা না থাকলেও দায়িত্বগুলো তো আছে, তাই না? পিউর মুখে এরূপ কথা শুনে বেশ অবাক হয় নীলাদ্রি। তবে কি পিউ বিশ্বাস করতে শুরু করেছে আহাস না ফেরার দেশে চলে গেছে? নীলাদ্রি অবাক চোখজোড়া দেখে পিউ কৌতূহলী কণ্ঠে বলল, আচ্ছা, আপনার কি আজকে অবাক হবার রোগ হয়েছে? আমি যাই বলছি শুধু অবাক চোখেই তাকিয়ে আছেন। তুমি কি বিশ্বাস করেছো আহাস ফিরবে না? জি, করেছি। না করে উপায় নেই যে। প্রমাণ চোখের সামনে আমার। সেদিন যখন আপনারা আমাকে আয়েশা আপুর কাছে নিয়ে গিয়েছিলেন, সেদিন আমার মনে হাজারো প্রশ্নেরা একসাথে হানা দেয়। এতদিন সামনে থাকা সত্ত্বেও যেই সত্যিগুলো আমি দেখতে চাইনি, সেগুলো আমার চোখের সামনে চলে আসে। আহাস আর ফিরবে না, এটা আমাকে মেনে নিতে হবে। ভালো থাকার নাম করে যে অভিনয়ে আমি মেতে উঠেছি, সেটাতে আমি আজ ক্লান্ত। বাস্তবের মুখোমুখি তো হতেই হতো। বলুন, আমার বাস্তবটা বুঝতে অনেক দেরি হয়ে গেছে, এটাই। পিউর গলা ধরে এসেছে, কথা বলতে পারছে না সে। চোখ তার ছলছল। এই বুঝি অস্ত্রগুলোকে চোখ জোড়া মুক্তি দেবে। তাই নীলাদ্রি আর কথা বাড়ালো না। মেয়েটা এতদিন আশায় বেঁচেছিল,
আজ আশাটুকু ক্ষত বিক্ষত হয়ে আছে, তার হৃদয় শূন্যতায় ঘেরা। মাঝে মাঝে সত্যিগুলো এতটা কষ্টদায়ক হয়, তখন মনে হয় মিথ্যাগুলো বেশ ছিল। নীলাদ্রির খুব ইচ্ছে করছিল মেয়েটার হাতটা ধরে বলতে, তুমি একা নও পিউ, আমি আছি। কিন্তু সেটা বলার অধিকারটা তার নেই। সেদিন আয়েশার সাথে নীলাদ্রির বেশ কিছুক্ষণ কথা হয়েছে। পিউকে আয়েশা বিভিন্ন প্রশ্ন করেছিল, তার রেকর্ডিং ও নীলাদ্রি শুনেছে। যখন আহাসের সাথে কথা, পিউয়ের আহাসের প্রতি একটা দুর্বলতা তৈরি হয়। পিউর জীবনে না পাওয়া অংশগুলো এত বেশি যে আহাসের মৃত্যুটা কিছুতেই মেনে নিতে পারেনি পিউ। আজ যখন পিউকে বিভিন্ন প্রশ্ন করেছে আয়েশা, পিউ নিজের প্রশ্নের জালেই নিজেকে জড়িয়ে ফেলেছে। এতদিনের মিথ্যের দুনিয়া যেভাবে গড়েছিল সেভাবেই খসে পড়ে গেছে। পিউ চোখের থেকে অঝোর পানি পড়ছে। আহাসের মৃত্যুর পর এক ফোঁটা পানি তার পড়েনি। কোথাও না কোথাও একটা ক্ষীণ আশা ছিল, কিন্তু আজ সেটাও শেষ। সবাই তাকে বিধবা বললেও নিজের মনে আহাসের ফিরার আশা ছিল, কিন্তু সেদিন সেটাও শেষ হয়ে গেছে। খুব কেঁদেছে সে, আশা ভাঙ্গার হোস্ট ছিল সেটা। দোকানে একের পর এক শাড়ি দেখে যাচ্ছে শারমিন বেগম। শারমিন বেগমের পাশে আহানা, ঐন্দ্রিলা, পিউ বসা। ঐন্দ্রিলার কোনো মতামতই নেই এই ব্যাপারে, বসার দরকার বসে আছে সে। হঠাৎ বেশ কটা শাড়ি তার সামনে রেখে শারমিন বেগম বললেন, দেখো ইন্দিরিমা, তোমার কোনটা ভালো লাগে? এই প্রতিটা শাড়ি আমার পছন্দ হয়েছে। শাড়িগুলো বেশ জমকালো, ভারী। ঐন্দ্রিলার মতো এত ভারী শাড়ি বরাবরের মতোই পছন্দ নয়, তবু কিছুই করার নেই। ঠোঁটে হাসি টেনে জি বলে উঠতে গেলে অভ্র বলে, ছোট মা, এর মধ্যে একটি শাড়িও আমার পছন্দ হয়নি। অভ্র চৌধুরীর বউ পরবে, সেই হিসেবে এগুলো কোনোটাই স্ট্যান্ডার্ড নয়, হয়তো ভারী এবং জমকালো। কিন্তু অপর, বিয়েতে তো সবাই এমন পোশাকই পরে। সবাই পরে তাই ঐন্দ্রিলাকে পরতে হবে এমন তো কোনো কথা নেই। অভ্রের কাটকাট উত্তরে শারমিন বেগম আর কথা বাড়ালেন না। অভ্রের স্বভাব তার খুব ভালো করেই জানা আছে। পিউ এবং আহানাও চুপ। অভ্র যেহেতু বলে দিয়েছে, তার মানে সে ঐন্দ্রিলাকে এগুলো একটাও বিয়েতে পড়তে দিবে না। ঐন্দ্রিলার কখনোই বারে বারে পছন্দ হয় না। একটা বিয়ে যার কোনো ভিত্তিই নেই, সে বিয়েতে সে কি পড়লো না পড়লো তাতে আদৌ কি কিছু যায় আসে? কিন্তু অভ্র চৌধুরীর লোক দেখানোর স্বভাবের জন্য এটা করতে হবে। সারা দোকান তন্ন তন্ন করে একটা শাড়ি অভ্রের পছন্দ হলেও শেষমেশ। অবাক করা ব্যাপার, এটাই এই শাড়িটা ঐন্দ্রিলারও বেশ ভালো লেগেছে। অফ হোয়াইট মসলিনের জমিনে গোল্ডেন কাজ, পাড়টা টকটকে লাল। না বেশি জমকালো না, না বেশি ভারী। পিউ এবং আহানা ঐন্দ্রিলাকে খুঁজে করছে। আসলে অভ্রের পছন্দ আছে বলতে হবে। অভ্র শাড়িটা ঐন্দ্রিলার হাতে দিয়ে বলে, ঐন্দ্রিলা বাধ্য মেয়ের মতো শাড়িটা পরে আসে। ড্রেসিং রুম থেকে যখন ঐন্দ্রিলা বের হয়, অভ্রের দৃষ্টি যেন সরানো দায় হয়ে উঠেছিল। এত অপরূপ লাগছিল তার ঐন্দ্রিলাকে যে সে হয়তো ভাষায় প্রকাশ করা যাচ্ছিল না। ঐন্দ্রিলার চাপা রংটাও শাড়ির সৌন্দর্যের নিচে ঢাকা পড়েছিল না, বরং আরও সুন্দর লাগছিল। অভ্রের কাছে লাগছিল তার সামনে কোনো প্রতিমা দাঁড়ানো। প্রিয় অভ্রের সাথে মজার ছলে বলে, ভাইয়া, আপনার পছন্দ আছে বলতে হবে। কি ইউনিক একটা শাড়ি চুজ করলেন। আমার বউটি তো ইউনিক, সুতরাং তার সবকিছু ইউনিকই হবে। ঐন্দ্রিলার কেন যেন অভ্রের দৃষ্টিতে বেশ লজ্জা লাগছিল। অভ্রের সুনিপুণ দৃষ্টি তার হৃদয়ে বিদ্ধ হচ্ছিল। অভ্রের দৃষ্টিতে ছিল শুধু একরাশ মায়া, ভালো লাগা, যা ঐন্দ্রিলাকে বেশ অস্বস্তিতে ফেলতে সক্ষম। সবার দৃষ্টির অগোচরে অভ্র তার কাছে এসে কানের কাছে মুখ এনে বলে, তোমার লজ্জা পেলে আরো বেশি সুন্দর লাগে। বলেই চোখ টিপ্পনি দেয় অভ্র। অভ্রের কথা শুনে ঐন্দ্রিলার গাল আরো বেশি লাল হয়, বেগুনি হতে থাকে। আচ্ছা, লোকটা কি সকালে উঠে ভুল কোনো ওষুধ খেয়েছে নাকি মাথায় চোট পেয়েছে? এতটা মিষ্টি আচরণ তার ধারাও সম্ভব? এটা ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছে না ঐন্দ্রিলা। নাকি এটাও লোক দেখানো? পর মুহূর্তে খেয়াল করলো পিউ এবং আহানা হাসাহাসি করছে। ঐন্দ্রিলার বুঝতে বাকি নেই অভ্রের ভালো ব্যবহারের রহস্য। মানুষের সামনে নিছক লোক দেখানো ভালোবাসা এটা। ব্যাপারটা ভাবতেই ঐন্দ্রিলার বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভূত হলো। সে তো অভ্রের কাছ থেকে কোনো কিছুই এক্সপেক্ট করেনি, তবে এত কেন নিরাশ হচ্ছে সে? অভ্র আর তাকে তো লোক দেখানোর সম্পর্কে সবার সামনে সারা জীবন বয়ে বেড়াতে হবে। তবে কেন এতটা খারাপ লাগছে? তবে কি তার মনে কোথাও না কোথাও এই বিয়েটা জায়গা করে নিচ্ছে? না, এটা হলে তো চলবে না। তাকে দুর্বল হলে চলবে না। অভ্র তাকে কখনোই ভালোবাসবে না, সুতরাং অভ্রের প্রতি দুর্বল হলে তাকে ভবিষ্যতে
কষ্ট সহ্য করতে হবে। বিকেল 4:30। সারাদিনের শপিংয়ের পর একটা গাড়িতে করে শারমিন বেগম, পিউ এবং আহানা মেঘের ভেলাতে ফেরত গেলেন। পিউ 2-1 দিন ওখানে থেকে নীলাদ্রিদের বাড়ি যাবে, তাই আব্রকে ও ইন্দ্রিলাকে বাড়ি পৌঁছে দিতে হবে। গাড়ি যেহেতু শারমিন বেগমরা নিয়ে গেছেন, তাই পাবলিক ট্রান্সপোর্টে করেই ঐন্দ্রিলা এবং অভ্রকে যেতে হবে। রাস্তার ধার দিয়ে পাশাপাশি হেঁটে যাচ্ছে ঐন্দ্রিলা এবং অভ্র। সময়টা পরন্ত বিকেলের, বাতাস ছেড়েছে, হয়তো বৃষ্টি হবে। ঐন্দ্রিলার পরনে একটা নীল সালোয়ার কামিজ, চুলগুলো হাফ পাঞ্চ করা, খোলা চুলগুলো বেশ আবদ্ধ হয়ে উঠছে। অভ্রের খুব ইচ্ছে করছে সাধারণ কাপড়ের মতো ঐন্দ্রিলার হাতটা ধরে হাঁটতে, কিন্তু কোথাও একটা বাধা কাজ করছে। হাতটা ঐন্দ্রিলার হাতের কাছে নিতে চেয়েও পারছে না। মেয়েটার সাথে তো কম কিছু করেনি সে, কোথায় যেন একটা বাধা থেকেই যায়। হাঁটতে হাঁটতে সিগন্যালের কাছে এসে পড়েছে। সিগন্যাল পার হয়ে ওপাশে যেতে হবে, তারপর রিকশায় উঠতে হবে। ঐন্দ্রিলা আপন মনেই হাঁটছিল, তার আশেপাশের গাড়ির দিকে লক্ষ্য নেই, মন শুধু অবান্তর চিন্তায় মশগুল। হঠাৎ দেখলেও তার হাত টেনে অভ্র নিজের কাছে নিয়ে আসলো। অবাক চোখে তাকাতেই অভ্র কড়া কণ্ঠে বলল, মন কোথায় তোমার? আর একটু হলেই তো গাড়ি নিচে পড়তে। অভ্র শক্ত করে তার হাতটা নিজের মুষ্টিবদ্ধ করলো। দেখে দেখে রাস্তা পার হলো তারা, আর পরেও হাত ছাড়ার নাম নেই, হাত ধরেই হাঁটছে। এখানে তো কেউ নেই, এখন কাকে দেখাচ্ছে সে? রিকশায় উঠেও যখন শক্ত হাতে কোমর ধরে আগলে রাখলো অভ্র, ঐন্দ্রিলা অভিমানী সুরে বলেই বসলো, এখানে কেউ নেই, এখানে আমাদের অভিনয় না করলেও হবে। আমি নিজের বউকে আগলে রাখবো, এতে অভিনয়ের কি আছে সেটাই তো বুঝছি না। অভ্রের কাটকাট উত্তরে হতবাক হওয়া ছাড়া আর কোনো উপায় পাচ্ছে না ঐন্দ্রিলা। এই বিয়েটার তো মানেই নেই তার কাছে, তবে এই কথাটা কেন বলল সে? অভ্র কি তবে ঐন্দ্রিলাকে নিজের স্ত্রীর সম্মান দেবে, নাকি নিছক মরিচিকাইটা? ঐন্দ্রিলার নজর অভ্রের দিকে। লোকটা রহস্যের মায়াপুরী, একটা রহস্য ভেদ করলেই আরেকটা সামনে আসে। এ লোকের মন বোঝা হয়তো ঐন্দ্রিলার পক্ষে সম্ভব নয়। নীলাদ্রি এবং পিউ পাশাপাশি বসে রয়েছে। হলুদের দায়িত্ব পড়েছে দুজনের ঘাড়ে। অভ্র এবং ঐন্দ্রিলার হলুদের অনুষ্ঠান একই সাথে হবে, যে কারণে দুজন দুবারের পক্ষ থেকে হলুদের সব জোগাড় একই সাথে করছে। ফুলের দোকানে এসেছে তারা, হলুদের জন্য সাজাতে ফুলের কথা বলতে আসা। ফুল বিক্রেতা রমিজ সাহেব তাদের বসিয়ে রেখেছে 8 ঘন্টা যাবৎ। এখানের কাজ সেরে কার্ডের দোকানে যেতে হবে, তারপর বিয়ের ভ্যানুতে। সেখানে জোগাড় যন্ত্র দেখে বাড়ি ফিরবে তারা। বিয়ের অধৈর্য লাগছে, একে সকাল থেকে না খেয়েই এই কাজে লেগেছে। এখনো প্রচুর কাজ বাকি, মানুষের বাড়িতে নিমন্ত্রণে যেতে হবে। উফ, রমিজ ভাইয়ের সময় জ্ঞান নেই। নীলাদ্রি খেয়াল করে দেখলেও পিউ থেকে থেকে লাফালাফি করছে, না পেরে বলেই বসলো, পেটে কৃমি হয়েছে, লাফাচ্ছ কেন? ক্ষুধা লেগেছে। করুণ চোখে নীলাদ্রির দিকে তাকিয়ে কথা বললে আর কোনো কথা বলার থাকে না নীলাদ্রির। পিউ মাথা নিচু করে বসে থাকলে নীলাদ্রি তার হাত নিজের হাতের মুঠোয় নিয়ে দাঁড়িয়ে পড়ল। কোথায় যাব আমরা? পিউ প্রশ্নের উত্তর স্বরূপ শুধু ঠোঁটে বাঁকা হাসি টেনে হাঁটা শুরু করলো। নীলাদ্রির এমন আচরণে পিউ যে শুধু অবাক হলো তাই নয়, বেশ চিন্তায়ও পড়ে গেল। এত কাজ বাকি আর এই লোক কোথায় নিয়ে যাচ্ছে তা বলছে না। নীলাদ্রি তখন কাউকে ফোন করে জানিয়ে দিয়েছে তাদের আসতে দেরি হবে। পিউর হাত ধরে দোকান থেকে বেরিয়ে গেল সে। পিউ বারবার জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছে, অথচ তার মুখে উত্তর নেই। পিউ আর কথা বলল না। একে ক্ষুধার উপর থেকে নীলাদ্রি যেন মুখে তালা ঝুলিয়েছে। অহেতুক শক্তি নষ্ট করে লাভ নেই। নীলাদ্রি পিউকে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট দিয়েছে। কোথায় যাচ্ছে কিছুই বলছে না। হঠাৎ করে ব্রেক কষায় পিউ খেয়াল করলো নীলাদ্রি সুলতান ডাইন্সের সামনে গাড়ি থামিয়েছে। অবাক চোখে তাকাতেই উত্তর দিল নীলাদ্রি, নামো, ক্ষুধা লেগেছে, 1:30 বাজে লাঞ্চ করে সব কাজ করব, চলো। পিউর বুঝতে বাকি নেই লোকটা তাকে খাওয়াতে নিয়ে এসেছে। আচ্ছা, এত লুকোচুরির কি আছে বলেই তো হতো না। লোকটার সব কিছুতেই একটু হিরো হিরো ভাব নিতে হবে। সুলতান ডান্সের একটা টেবিলে মুখোমুখি বসে রয়েছে পিউ এবং নীলাদ্রি। তেলযুক্ত খাবার পছন্দ না হওয়া সত্ত্বেও নীলাদ্রির মুখ বুজে খেতে হচ্ছে, কারণ পিউর বিরিয়ানি খুব বেশি পছন্দ। মেয়েটার এক চিলতে হাসির জন্য দুনিয়ার সাথে লড়ে যেতে পারে নীলাদ্রি। এটুকু বিরিয়ানি তো কোনো ব্যাপারই না। মেয়েটাকে সে যে এখন থেকে ভালোবাসে না। দীর্ঘ 11 বছরের সুপ্ত প্রেম কখনো বলার সুযোগ হয়ে ওঠেনি। অতীতের দিনগুলো হয়তো চাইলেও ফেরাতে পারবে না নীলাদ্রি। তখন ভেবেছিল এত বাচ্চা একটা মেয়েকে কি ভালোবাসার কথা বলা যায়। আগে নিজের পায়ে দাঁড়াবে, তারপর না হয় তাকে বিয়ে করে নিজের করে নেবে সে। কে জানতো, ভাগ্যের তো অন্যরকম কিছু পরিকল্পনা ছিল।
তার ভালোবাসা অন্যের ঘরের বধূ হয়ে গেল। আর নীলাদ্রিরও প্রেম নিবেদন করা হলো না। পিউ একদিন বলেছিল, যেদিন আপনি কাউকে ভালোবাসবেন সেদিন না হয় আমাকে জ্ঞানগুলো দেবেন। সেদিনও যদি মনে হয় আমার কাজগুলো পাগলামি, তবে আপনি যা বলবেন আমি তাই শুনবো। ঠিক বলেছিল সে। ভালোবাসলে সঠিক ভুলের জ্ঞান থাকে না। নীলাদ্রি 11টা বছর ধরে পিউকেই ভালোবেসে এসেছে। এখনও সে পিউকেই ভালোবাসে। পিউ যদি তাকে একটিবার সুযোগ দেয় তবে সে পিউকে তার ভালোবাসার আনায় আগলে রাখবে। কিন্তু সেটা আদৌ হবে কি না সেটা নিশ্চয়তা নেই। নীলাদ্রির মনের কথা পিউর সামনে রাখতে ভয় হয়। যদি পিউ তাকে ভুল বোঝে, যদি ভাবে নীলাদ্রি তার অসহায়ত্বের সুযোগ নিচ্ছে। এসব ভাবতে ভাবতে আর বলা হয়ে ওঠে না নীলাদ্রির। বিরিয়ানি নিয়ে শুধু নাড়াচাড়া করছে নীলাদ্রি। এটা দেখে পিউ তাকে জিজ্ঞেস করে, আপনার নাকি খুব ক্ষুধা লেগেছে, খাচ্ছেন না যে? না কিছু না, ভাবছিলাম। কি ভাবছিলেন? তেমন জরুরি কিছু না। তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব? করেন। কেউ যদি তোমাকে এখন ভালোবাসার প্রস্তাব দেয়, তার নিজের মনের কথা তোমায় বলে, তুমি কি করবে? যদি তোমার অতীতকে জানার পরও তোমাকে ভালোবেসে আপন করে নিতে চায়, তুমি কি তাকে সুযোগ দিবে? এই প্রশ্ন কৌতূহল বলতে পারো। জানি না, ভালোবাসতে ভয় হয়। আর সত্যি বলতে আহাসের প্রতি আমার ভালো লাগা বলুন, কিংবা ইনফ্যাচুয়েশন কিংবা ভালোবাসা যাই বলুন না কেন, সেটা এখনো রয়ে গেছে। কাউকে এখনো ভালোবাসবো কিনা আমার জীবনটাকে সাজাবো, কাউকে এখনো ভালোবাসবো কিংবা আমার জীবনটাকে সাজাবো, এটা নিয়ে এখনো চিন্তা করিনি। তার প্রতি আমার অনুভূতিগুলো ছিল কিশোরী মনের প্রথম ভালোবাসা। আমি সত্যি জানি না, আহাসের জায়গাটা খালি হয়ে আছে। এতদিন আমার কল্পনাতে সে ছিল, এখন নেই। ভবিষ্যতের কথা কে বলতে পারেন বলুন? পিউর কথায় নীলাদ্রি কিছুই বলল না। তার এখন অনেক কাজ। পিউর মনের ফাঁকা জায়গাটুকু ভরতে যে প্রচুর সময় লাগবে। তবে এবার একটা শেষ চেষ্টা করবে সে। হয় স্পার নয় স্পার, হাল ছাড়বে না। সন্ধ্যা 7টা, মোটামুটি কাজ সব শেষ। এখন কিছু আত্মীয়ের বাড়ি যাওয়া বাকি রয়েছে, সেটা কাল তারা যাবে। পিউকে খুব ক্লান্ত লাগছে। আজ বেশ গরমও পড়েছে। চুলগুলো হাফ পাঞ্চ করা ছিল। পিউ চুলগুলো নিয়ে খোপা করে রাখলো। খোপায় নাকে মেয়েদের অনেক সুন্দর লাগে। নীলাদ্রি সেটা হাতে নাতে প্রমাণ পেল। তার কাছে এই ক্লান্ত পিউ যেন পৃথিবীর সব থেকে সুন্দরী মহিলা। গাড়ির সিটে গা এলিয়ে দিয়েছে পিউ। এখনই বোধ হয় ঘুমিয়ে যাবে। রাস্তার জ্যাম ছাড়ার নাম নেই। নীলাদ্রি স্টিয়ারিংয়ের হুইলের উপর হাত ভাঁজ করে মুখ ঠেকিয়ে এক দৃষ্টিতে পিউকে দেখে যাচ্ছে। হঠাৎ ধীর গলায় বলল, তোমাকে পিউ ডাকার অধিকার কি আমি পেয়েছি মুবাশিরা? নীলাদ্রির এমন অদ্ভুত প্রশ্নে বেশ তবদা খেয়ে যায় পিউ। অবাক দৃষ্টিতে তার চোখের দিকে তাকাতেই খেই হারিয়ে ফেলে সে। এ চোখ জোড়া যে বেশ ভয়ঙ্কর। এ চোখে যে শুধু আছে মায়া, অনেক মায়া রয়েছে, নেশা, যা যে কাউকে গ্রাস করতে যথেষ্ট। পিউর মুখে কোনো কথা নেই। এত কঠিন কোনো প্রশ্ন নয়, তবু উত্তর দিতে পারছে না সে। আজ হলুদ ঐন্দ্রিলা এবং অভ্রের। ঐন্দ্রিলাকে খুব সুন্দর করে সাজানো হয়েছে। কাঁচা হলুদ পাড়, সাদা জমিনের উপর কলা পাতা রঙের সুতোর কাজের সুতি শাড়ি তার পরনে, গলায় কানে ফুলের গহনা। হালকা সাজে মেয়েটাকে এত স্নিগ্ধ লাগছে যা বলার বাহিরে। আয়নায় তাকিয়ে নিজেকে একবার দেখে নিল সে। এতদিন অনেক কেঁদেছে। যেহেতু বিয়েটা ফাইনালি হচ্ছে, সুতরাং এখন এত ভেবে লাভ নেই। অভ্র চৌধুরীর সাথে সংসার করতে সে প্রস্তুত, সাথে অভ্রকে শাস্তা করতেও। এখন তার হারানোর কিছুই নেই। ঠোঁটে হাসির রেখা টেনে চলল ঐন্দ্রিলা স্টেজের দিকে। স্টেজে আগ থেকেই অভ্র বসা, কাঁচা হলুদ পাঞ্জাবি আর সাদা কোটির সাথে চুড়িদার পায়জামা পরা। পাঞ্জাবির হাতা কোনোই অবধি উঠানো। হাতে কালো ঘড়িটা বেশ মানিয়েছে তাকে। চুলগুলো বেশ স্টাইল করে রেখেছে, বেশ সুদর্শন লাগছে তাকে। অপেক্ষায় বসে রয়েছে তার বউয়ের। যে অভ্র বিয়ে করবে না বলে প্রতিজ্ঞা করেছিল, সে আজ একটা মেয়েকে 2বার বিয়ে করছে। তবে একটাই আফসোস, এখনও ঐন্দ্রিলাকে মনের কথা বলা হয়নি। সে পরিকল্পনা করে রেখেছে বিয়ের রাতে ঐন্দ্রিলাকে ভালোবাসার প্রকাশ করবে। ঐন্দ্রিলা যদি নাও করে কি যায় আসে, একটা না একটা সময় তাকে ভালোবাসতেই হবে। হ্যাঁ, অভ্র চৌধুরী ঐন্দ্রিলাকে ভালোবাসে, খুব ভালোবাসে। এতদিন শুধু মেয়েটার সাথে খুনসুটি করতে ভালো লাগতো, কিন্তু ধীরে ধীরে মেয়েটাকে ভালো লাগতে শুরু করে। তারপর ভালোবাসার সূচনা। মাঝে মাঝে ভাবতেও অবাক লাগে অভ্রের,
এত অপরূপ সুন্দরী মেয়েকে ছেড়ে এই সাধারণ মেয়েটাকেই তার মনে ধরল। এখনও আসেনি ঐন্দ্রিলা। অপেক্ষার প্রহর গুনতে ভালো লাগছে না। আজ হলুদের দিন একটা মারাত্মক কাজ করবে অভ্র। ভেবে রেখেছে অনেক আগ থেকে, এতে যদি ঐন্দ্রিলা রাগ করে তাহলে সেটাতেও রাজি। এসব ভাবতে ভাবতেই দেখলো ঐন্দ্রিলা ধীর পায়ে এগিয়ে আসছে স্টেজের দিকে। ঐন্দ্রিলার সব কাজিনরা মাথার উপর ওড়না দিয়ে ছাউনি করে নিয়ে আসছে তাকে। অভ্র এক দৃষ্টিতে ঐন্দ্রিলার দিকেই তাকিয়ে রয়েছে। মেয়েটাকে যত দেখে তত ভালো লাগে তার। শাড়িটা অভ্রের পছন্দ ছিল, কিন্তু ঐন্দ্রিলাকে শাড়িটিতে কল্পনা থেকেও সুন্দর লাগছে। ঐন্দ্রিলা ধীর পায়ে স্টেজে উঠে অভ্রের পাশে বসে। হলুদের অনুষ্ঠান শুরু হয়েছে। বাড়ির সব বড়রা একে একে দুজনকে হলুদ লাগাচ্ছে। সবার এক কথা, দুজনের জুটি নাকি বেশ মানিয়েছে। শরীফুল সাহেব হলুদ লাগাতে এসে কেঁদে দিলেন। যতই হোক তার একমাত্র মেয়ে, তাও বেশ আদরে। আর দুদিন পর অন্যের ঘরে চলে যাবে সে। ছোটবেলায় যখন ঐন্দ্রিলা ঘর বাড়ি খেলার ছলে বসে আসত, তখন কখনো ভাবেননি তিনি একটা সময় আসলেই তাকে অন্যের ঘরে বউ করে পাঠাতে হবে। এই মেয়েটা একটা বয়সের পুতুলের বিয়ে দিবে বায়না করত। বাবার কাছে মেয়েরা বুঝি এই ক্ষুদ্র স্বামীর জন্যই থাকে। একটা সময় তাদের বাবার বুক ফাঁকা করে অন্যের ঘরে চলে যেতেই হয়। শরীফুল সাহেব কাঁদছেন, সাথে ঐন্দ্রিলাও। মা না থাকলেও বাবা তাকে একের সাথে মা এবং বাবা হয়ে সামলেছে। একটা সময় অভ্রের হাত ধরে শরীফুল সাহেব বলেন, আমার মেয়েটাকে তোমার ভরসায় দিলাম বাবা, ওকে কষ্ট পেতে দিও না। খুব চাপা স্বভাবের মেয়ে আমার, নিজের খারাপ লাগাগুলো খুব সহজে আড়াল করে ফেলে। এতদিন আমি আগলে রেখেছি, এবার তোমার দায়িত্ব বাবা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি ওকে কষ্ট পেতে দিব না। অভ্রের দৃঢ় কণ্ঠের প্রতিশ্রুতিতে শরীফুল সাহেব অনেকটা শান্ত হন। তার বুকে বিশ্বাস জন্মায় যে তার মেয়ে বিয়ের পর সুখে থাকবে। যতই হোক মেয়ের বাবা সে, একটা চিন্তা থেকে যায়। তবে অভ্রের কথায় তিনি অনেকটা আশ্বস্ত হন। শরীফুল সাহেব স্টেজ থেকে নেমে গেলে একটা টিস্যু ঐন্দ্রিলার দিকে এগিয়ে দিয়ে কানের কাছে মুখে নিয়ে অভ্র বলে, চোখটা মুছে নাও, এত কাদার কি আছে? আজ তো তোমার বিদায় না, কেবল হলুদ। এখনই মরা কান্না দিলে বিয়ের দিন কি করবা? কাজল লেপটে পেতির মতো লাগছে। অভ্রের কথায় ঐন্দ্রিলার যাও একটু কান্না পাচ্ছিল, তাও বন্ধ হয়ে গেল। লোকটা এমন বিরক্তিকর কেন? একটু সমবেদনা তো দিতে পারে, তাই না? ঐন্দ্রিলাও কম নয়, কড়া কিন্তু ধীর কণ্ঠে জানিয়ে দিল তাকে, এই পেতনির সাথে সারাটা জীবন থাকতে হবে। খাল কেটে কুমির আনা কাকে বলে সেটা আর 2 দিন পর বুঝবেন। তাহলে স্বীকার করছো তুমি পেতনি? ভূতকে বিয়ে করলে তো পেতনি হতেই হবে। ঝগড়াটে স্বভাবটা গেল না তোমার? আমি তো আপনার সাথে ঝগড়া করছি না, আপনি পায়ে পা বাঁধিয়ে আমাকে উস্কাচ্ছেন। অভ্র কোনো কথা বলতে যাবার আগেই আসমা বেগম এবং বদরুল সাহেব স্টেজে উঠলেন হলুদ লাগানোর জন্য। বাধ্য হয়ে মুখে হাসির রেখা টেনে চুপ হয়ে যেতে হলো তাকে। এত জোরে সাউন্ড বক্সে গান চলেছে, তাই তাদের ঝগড়ার কারো বোঝার বাইরে। কেউ বলবে না এরা দুজন এতক্ষণ দিব্যে ঝগড়া করে যাচ্ছিল। একের পর এক মানুষ তাদের হলুদ লাগিয়ে নেমে যাচ্ছে, আর ফাঁকতালে অভ্র জেনে বসে ঐন্দ্রিলাকে জ্বালাচ্ছে। ঐন্দ্রিলাও ছেড়ে দেবার পাত্রী না, সব কথার উপযুক্ত জবাব তাকে শুনিয়ে যাচ্ছে। রাত 9টা। হলুদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। পিউ খাওয়া দাওয়ার দিকটা সামলাচ্ছে। হঠাৎ চোখে পড়ল নীলাদ্রি দিব্যি আহানার সাথে হেসে হেসে কথা বলে যাচ্ছে। নীলাদ্রি কিছু একটা বলছে এবং আহানা হেসে কোটি কোটি হচ্ছে। স্বীকার না করলেও কোথাও মনটা খচখচ করছে পিউর। আহানা এমনি সারাদিন নীলাদ্রি করতে থাকে। নীলাদ্রিকে একবার ছলে বলেওছিল পিউ যাতে আহানাকে বেশি পাত্তা না দেয়। মেয়েটার বয়স এখন উঠতি, বলা তো যায় না। আর নীলাদ্রির সাথে ওর বয়সের একটা ডিফারেন্স তো আছে। গানে তো জোরে জোরে বাজছে যে কি কথা হচ্ছে সেটা বোঝার উপায় নেই। হঠাৎ আসমা বেগমের ডাক পড়ায় নীলাদ্রির থেকে চোখ সরিয়ে কাজে যেতে হলো পিউয়ের। মনে কোথাও না কোথাও খচখচানিটা রয়ে গেল। অভ্র এবং ঐন্দ্রিলার হলুদের স্টেজ ঐন্দ্রিলাদের ছাদে করা হয়েছে, আর নিচে খাওয়া দাওয়ার ব্যবস্থা। মোট 300 জনের আয়োজন দুপক্ষ মিলে। অনেকেই খেতে বসে পড়েছেন। উপরে এখনও হলুদ দেওয়া চলছে। অভ্রের সব কাজিন এবং ঐন্দ্রিলার সব কাজিনরা মিলে পরিবেশন করছে। যেহেতু অভ্র এবং ঐন্দ্রিলা কেউ খায়নি, তাই পিউ তাদের জন্য খাবার নিয়ে যেতে এসেছে। শাড়ি পরে এই দৌড়াদৌড়ির কাজ করাটা হালকা কষ্টকর। 2 হাতে 2 প্লেট ধরে সিঁড়ি দিয়ে ধীর পায়ে উঠতে লাগলো পিউ। অমনি ঈশ্বরের কুচিতে পা বিঠিয়ে পড়ে যেতে নিলেই একজোড়া হাত তাকে সামলে নেয়। যাক, প্লেট পরেনি বলে একটা দীর্ঘশ্বাস ফেলে পিউ। লোকটা তার পেছনে তার কোমর আঁকড়ে ধরেছে। লোকটার গায়ের গন্ধটা খুব পরিচিত।
প্রিয়র বুঝতে বাকি নেই লোকটা আর কেউ নয় নীলাদ্রি। সময় নষ্ট না করে প্রিয়র হাত থেকে প্লেট জোড়া নিয়ে কড়া কণ্ঠে বলল, আচ্ছা, দিশার বিয়েতেও একইভাবেই তুমি পড়তে গেছিলে, তখনও আমি তোমাকে সামলিয়েছিলাম, এখনও তাই। আচ্ছা, আমি আশেপাশে থাকলেই তোমার পড়ার শখ হয়? আমি এখানে আহারের সাথে গল্প শেষ। প্রশ্নের উত্তর প্রশ্নে দিবে না, খবরদার। আমার বইয়ে গেছে আপনার প্রশ্নের উত্তর দিতে। দিন প্লেটগুলো, আমি উপরে যাব। ধন্যবাদ দেওয়াটা তোমার দ্বারা কখনোই হবে না, তাই না? হ্যাঁ, ধন্য করেছেন আমাকে বাঁচিয়ে। আফটার অল মেয়েদের সাথে গল্প করা ছেড়ে এসেছেন কিনা, এবার পথটা কি ছাড়া যায়? আচ্ছা, তুমি কি সামহাও জেলাস ফিল করছো? এই সায়েন্সের লজিক কি? এই যে যখনই আমি আহানার সাথে কথা বলি তুমি কি রাগ করো তাতে? শুনুন, আপনি কার সাথে কথা বলুন না বলুন তাতে কিছু যায় আসে না। আমি আহানাকে নিয়ে চিন্তিত। মেয়েটা অনেক ছোট আপনার। সত্যি তো? একদম। দেখা যাক। বলে প্লেট দুটো নিয়ে নীলাদ্রি উপরের দিকে হাঁটা দিল। প্রিয়র খুব রাগ লাগছে, সে কেন জেলাস ফিল করবে, এটা লজিক খুঁজে পাচ্ছে না পিউ। আর নীলাদ্রি কি ইঙ্গিত করলো, উফ, এই লোকটাকে মাঝে মাঝে ভালো লাগলেও অধিকাংশ সময় তার বিরক্তির কারণ হয়। নিজেকে কোনো মতে শান্ত করে ছাদের দিকে ছুটল সে। হলুদের অনুষ্ঠান শেষ। নিজের রুমে এসে জামা কাপড় বদলে নিল ঐন্দ্রিলা। আজ অব্রতাকে প্রচুর জ্বালিয়েছে। বাড়ির লোক না থাকলে হলুদের বাটিটা মাথায় ভাঙত তার। ঐন্দ্রিলার রুমে সে বাদে কেউ থাকে না, তাই একটু রক্ষা। এখন আরামে ঘুমিয়ে পড়তে পারবে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বাহিরে আসতে দেখলো রুম পুরো অন্ধকার। খানিকটা ঘাবড়ে গেল ঐন্দ্রিলা, কারণ ইলেকট্রিসিটি যায়নি, বাথরুমের লাইট জ্বলছে। ধীর পায়ে এগিয়ে সুইচে হাত দিতে যাবে তখন কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। চিৎকার করার আগেই লোকটি এক হাত দিয়ে তার মুখ চেপে ধরে। ঐন্দ্রিলার কানে মুখ লাগিয়ে বলে, চেঁচিও না, আমি। কণ্ঠস্বরটি খুব পরিচিত তার। লোকটি খুব আষ্টে পৃষ্ঠে ঐন্দ্রিলাকে জড়িয়ে রয়েছে। তার গরম নিঃশ্বাস ঐন্দ্রিলার ঘাড়ের উপর পড়ছে। পিঠ থেকে আছে লোকটির বলিষ্ঠ বুকে। তার হার্টবিট এত জোরে চলছিল, সে ঐন্দ্রিলাও তা অনুভব করতে পারছিল। একটা মাতাল করা গন্ধ নাকে আসছে। এই মাতাল করা গন্ধটি ঐন্দ্রিলার খুব পরিচিত। যতবার লোকটি তার কাছে এসেছে এই গন্ধটি সে পেয়েছে। মুখ থেকে হাতটি নামিয়ে লাইট লাগাতে লাগাতে হিসিয়ে বলে ওঠে, আপনি বাড়ি যাননি? একটা কাজ যে বাকি রয়ে গেছে। বেশ স্বাভাবিকভাবেই উত্তর দেয় অভ্র। হ্যাঁ, অভ্রই ঐন্দ্রিলার রুমে এসেছে। প্রিয়র সাথে এই প্ল্যানটা আগে থেকে করা ছিল তার, তাই এতটা সুন্দরভাবে ঐন্দ্রিলার রুমে ঢুকে পড়েছে। ঐন্দ্রিলাকে এখনো জড়িয়ে দাঁড়িয়ে আছে অভ্র। ঐন্দ্রিলা তার কবল থেকে ছোটা পেতে চেষ্টা চালাচ্ছে। ঐন্দ্রিলা নড়াচড়ায় বিরক্ত হয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরে কানে মুখ লাগিয়ে বলে, এত নড়ছো কেন? আর একবার নড়লে কিন্তু তুলে আছাড় দিব। বললেই হলো, ছাড়ুন বলছি, নয়তো কিন্তু চিৎকার করব। নিজের বউকে ধরেছে, পাশের বাড়ি কাউকে নয়। কাজ হয়ে গেলে চলে যাব। এই রাতে কি কাজ আপনার শুনি? ঐন্দ্রিলার কথা শুনে তাকে নিজের দিকে ফেরায় অভ্র। নিজের দু হাতে আলতো করে মুখটা তুলে ঐন্দ্রিলার ধীর কণ্ঠে বলে, নিজের বউকে হলুদ লাগাতে এসেছে, সবাই তো হলুদ লাগালো, আমি সুযোগ পেলাম না। হ্যাঁ, এই রাতেই পাগলামি করতে আসছেন? পাগল বললে তাই, তবে হলুদ তো লাগাবোই। হলুদ কই পাবেন? ঐন্দ্রিলার কথায় কোনো উত্তর না দিয়ে শুধু মুচকি হেসে আলতো করে ঐন্দ্রিলার মুখটি উঁচু করে। তারপর নিজের গাল এগিয়ে আলতো করে ঐন্দ্রিলার গালের সাথে ঘষতে থাকে অভ্র। ঐন্দ্রিলা আগে খেয়াল করেছিল অভ্রের দু গাল ভর্তি হলুদ। তার মানে সে রুমে আসার আগে মুখে হলুদ মেখে এসেছে যাতে হলুদ ক্যারি করা না লাগে। কিন্তু এমন কিছু করবে সেটা কল্পনার বাহিরে ছিল ঐন্দ্রিলার। আবেশে চোখজোড়া বন্ধ হয়ে গেল তার। মুহূর্তের মধ্যে যেন সারা শরীর অবশ হয়ে যাচ্ছিল ঐন্দ্রিলার। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছিল। অভ্রের স্পর্শ শরীরে যেন বিদ্যুতের শকের মতো লাগছিল। অভ্র ধীরে ধীরে একে একে ঐন্দ্রিলার দু গালে হলুদ লাগিয়ে দিয়েছে। ধীরে ধীরে তার গলায় নেমে এসেছে অভ্র। একটা খুরের মধ্যেও চলে গেছে সে। আর অভ্রের গরম নিঃশ্বাস যেন পুড়ে দিচ্ছে ঐন্দ্রিলার সারা শরীর। হালকা ঠোঁটের উষ্ণ ছোঁয়া দিয়ে ঐন্দ্রিলাকে ছেড়ে দেয় অভ্র, নয়তো নিজেকে সামলানো বড় কঠিন হয়ে যাবে। তাড়াতাড়ি ঘুরে বলে, বাকিটুকু পরশুর জন্য রেখে দিলাম। বলে 1 মিনিট অপেক্ষা না করে সেখান থেকে চলে যায় অভ্র। ঐন্দ্রিলা এখনও চোখ বন্ধ করেই রয়েছে। অজান্তে চোখ থেকে 2 ফোঁটা পানি বেরিয়ে যায়। তার কারণ বোধ হয় ঐন্দ্রিলা নিজেও জানে না। লোকটা এমন কেন, কি করে, কেন করে, ঐন্দ্রিলার বোধের বাহিরে। শুধু এটুকু জানে কেন যেন চাইলেও রাগ বা ঘৃণা করতে পারছে না এই লোকটার উপর। চাইলেও
তখন তাকে বাধা দিতে পারতো, কেন যে দিতে পারলো না নিজেও জানে না। অব্র ব্যালকনি থেকে এসেছিল, ঠিক একইভাবে ব্যালকনি দিয়েই চলে গেছে। ঐন্দ্রিলা গিয়ে ব্যালকনিতে দাঁড়ায়, লোকটা চলে যাচ্ছে। তার গাড়ি যতক্ষণ দেখা গেছে ঐন্দ্রিলা তাকিয়েছিল। যখন দৃষ্টির বাহিরে চলে গেল গাড়িটা, একটা দীর্ঘশ্বাস ফেলে সে। ঐন্দ্রিলাকে নিজের রঙে রাঙিয়ে অব্র চলে গেছে। একটা অদ্ভুত ভালো লাগা কাজ করছে ঐন্দ্রিলার, কিন্তু প্রশ্ন করেও সেটার কারণ বের করতে পারছে না সে। তবে কি নিজের অজান্তেই ওই বিরক্তিকর অহংকারী লোকটার প্রতি মনের একটা কোনায় জায়গা তৈরি হয়েছে? হয়তো হয়তো। রাত 11টা। এত কাজের মধ্যেও পিওর খাওয়া হয়নি এখনো। নিজের রক্তের কেউ না হলেও ঐন্দ্রিলা তার জন্য বোনের থেকে কোনো অংশে কম নয়। আর অব্রকেও নিজের বড় ভাইয়ের মতো দেখে সে। তাই তাদের বিয়েতে নিজের যতটুকু পেরেছে তার থেকেও বেশি করার চেষ্টা করেছে। সবার খেয়াল রাখতে যেয়ে নিজের খাওয়াটুকু আর হয়ে ওঠেনি তার। আজকাল তার মন অনেক ভালো থাকে। শারমিন বেগমের সাথে তার সম্পর্কটা ভালো করার চেষ্টায় অনেকটুকু এগিয়ে গিয়েছে সে। আজ শারমিন বেগম নিজ থেকে তাকে এই বাড়িতে থেকে যেতে বলেছেন। কিছুদিন আগে শারমিন বেগমের সামনে মুখোমুখি বসে রয়েছে পিউ। শারমিন বেগমের মুখে কোনো কথা নেই। সামনে একটা শাড়ি, এটা অব্রের বিয়েতে ঐন্দ্রিলা পরবে বলে শারমিন বেগম কিনে এনেছেন। শাড়িটা হালকা গোলাপি কাতান শাড়ি। শাড়িটা পিউকে দিলে পিউ সোজা বাংলায় মানা করে দেয়। শারমিন বেগম ঢুকুচকে তাকে কারণ জিজ্ঞেস করলে পিউ ধীর গলায় বলে, আপনিই বলেছিলেন মা বিধবা মানুষ, আমি এত চমকালো শাড়ি কি আমার গায়ে মানাবে? পিউর কথা শুনে কোনো কথা বলতে পারছেন না শারমিন বেগম। ঠিকই তো, এতদিন তিনি পিউর সাজসজ্জা দেখে মেজাজ খারাপ করতেন। যদিও পিউর সাজসজ্জা করতো না, কালো অথবা সাদা জামা পরতো, তবু নিজেকে সধবা বলে দাবি করত সে, যা একেবারে মানতে পারতেন না শারমিন বেগম। আর নিজের ছেলের জন্য একবার কাঁদতে না দেখে তার খুব জিদ লাগতো। পিউ আহাসের মৃত্যুর পর একবারও কাঁদেনি, যা তিনি মেনে নিতেই পারেননি। কিন্তু আজ যখন পিউ সরাসরি তাকে এই কথা বলেছে, তার কোথাও না কোথাও খারাপ লাগছে। পিউ মুচকি হাসি দিয়ে খুব নরম গলায় বলে, মা আমি যখন বাড়িতে আসি এবারে সবাইকে আপন করে নেবার সব চেষ্টা করেছি, তবে আমার সম্পর্কটা কিন্তু আহাসের সাথেই জড়িত। কিন্তু তার সাথে আমি একদিনও সংসার করতে পারিনি। তবুও আমি এ বাড়িতে 2.5 বছর থেকেছি। আপনাদের প্রত্যেককে নিজের পরিবার মনে করেছি, কারণ আমি একটা পরিবার চেয়েছিলাম। আচ্ছা মা, আমার দোষটা কোথায় বলুন তো? আহাস তার কাজের জন্য বেরিয়ে গিয়েছিল, তার মৃত্যু সেখানে লেখা ছিল। এখানে আমার দোষটা কোথায় বলুন? আজ আল্লাহ না করুক আহানার সাথেও যদি এমন হতো, আপনি একই কথা বলতেন? তাকেও কি অলক্ষী বলতেন? মা, জন্ম কিংবা মৃত্যুর ওপর কারো হাত নেই, সেটা উপরওয়ালা ঠিক করে দেন। লক্ষ্মী বা অলক্ষ্মী ব্যাপারগুলো সব মানুষের বানোয়াট। এটা আপনার মতো শিক্ষিত একজন নিশ্চয়ই বিশ্বাস করবেন। যাক, তবুও যেহেতু আপনার কাছে সব জিনিসই বেশি জরুরি, তাহলে আমার কিছুই বলার নেই মা। আমি আসছি, বেশি কিছু বলে ফেললে ক্ষমা করবেন। আর আমি এই জমকালো শাড়ি পরবো না বলে সেখান থেকে চলে যায় পিউ। পিউর প্রতিটা কথা শারমিন বেগমকে ভাবতে বাধ্য করে, যার ফলস্বরূপ পরদিন তিনি নিজে পিউর রুমে যেয়ে শাড়িটা দিয়ে আসেন। হলুদেও বেশ সুন্দর করে সেজেছে পিউ, এবং শারমিন বেগম তার প্রশংসাও করেছে। পিউর ভালো লাগছে যে শারমিন বেগম তার চিন্তাধারা বদলাচ্ছেন এবং পিউকে কাছে ডেকে নিচ্ছেন। কিন্তু এসব ভেবে নিজের রুমের দিকে যাচ্ছিল পিউ, হঠাৎ তার হাতে হ্যাচকা টান দেয় কেউ। তাল সামলাতে না পেরেই মানুষটার বুকের উপর পড়ে যায় পিউ। মাথা তুলে দেখে তার সামনে নীলাদ্রি দাঁড়ানো। কিছু বলার আগেই হাত টেনে ছাদের দিকে রওনা দিল নীলাদ্রি। রাত অনেক হয়েছে, বাড়ির সবাই ক্লান্ত হয়ে যে যার মতো ঘুমিয়ে পড়েছে। দিন দিন এই নীলাদ্রি নামক মানুষটা রহস্যময় হয়ে উঠছে। হাত ছাড়ানোর চেষ্টায় যখন না পারক, তখন হাল ছেড়ে পিছু পিছু ছাদে গেল পিউ। ছাদে আসা মাত্র হাত ছেড়ে দিল নীলাদ্রি। আরে কি হয়েছে বলবেন তো? এই রাতে এখানে কেন নিয়ে এসেছেন আপনি? কোনো কথা না বলে একটা চেয়ার টেনে পিউর কাঁধ ধরে বসিয়ে দিল সে। পিউ বারবার জিজ্ঞেস করছে, কিন্তু কোনো উত্তর নেই নীলাদ্রির। এবার বিরক্ত লাগছে পিউর। হঠাৎ খেয়াল করলো একটা প্লেট এনে সামনে চেয়ার টেনে বসলো নীলাদ্রি। কড়া কণ্ঠে বলল, হা করো, কোনো অজুহাত শুনতে চাই না। নীলাদ্রির ধমকে চুপসে যাবার জোগাড় পিউর। হে প্রথম বেশ ধমকে সুরে কথা বলছে নীলাদ্রি। পিউ বাধ্য মেয়ের মতো চুপচাপ নীলাদ্রির হাতে পুরো খাবারটা খেলো। পিউর অন্যরকম অনুভূতি হচ্ছে। মা মারা যাবার পর কেউ এত যত্নে খাইয়ে দিয়েছে কিনা সন্দেহ।
অজান্তে চোখে পানি চলে আসে পিওর। ইস, সময়টা যদি থেমে যেত। তুমি চাইলে সারা জীবন এইভাবেই খাইয়ে দিতে রাজি। হঠাৎ নীলাদ্রির এরূপ কথায় অবাক নয়নে তার মুখের দিকে তাকায় পিউ। নীলাদ্রির চোখ তার দিকে স্থির। এ চোখে আজ যেন অন্য কিছু দেখছে পিউ। অথই মায়া এক চোখ জোড়ায়, আর সেই মায়া কেবলমাত্র তার জন্য। কিছুক্ষণ আগের বাক্যটি যে নীলাদ্রি হতাশে বলেনি, তার প্রমাণ তার চোখ। মানুষের চোখ নাকি মিথ্যে বলে না। বুকের ভেতর অজান্তেই একটা মোচড় দিল পিউয়ের। নীলাদ্রির কথাটা কি তবে সে ভেবে বলেছে? এমন তো হবার কথা ছিল না। সে তো নীলাদ্রির মাঝে একজন বন্ধুকে চেয়েছিল। মুহূর্তেই পিউয়ের মুখ অন্ধকার হয়ে গেল। মনের মাঝে হাজারো কালো মেঘ জড়ো হতে লাগলো। নিজেকে সামলে চাপা স্বরে পিউ নীলাদ্রির উদ্দেশ্যে বলে, আপনি ভেবে বলছেন তো? আমি যা বলি ভেবেই বলি, আর আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। পিউ, এই রাতের নীরবতা, এই উত্তাল বাতাসকে সাক্ষী রেখে বলছি, ভালোবাসি তোমায়। হ্যাঁ, তোমাকে ভালোবাসি আমি। তোমাকে জোর করার ক্ষমতা আমার নেই, তবে তুমি যদি আমার হাত ধরো, পৃথিবীর সাথে লড়ে যাব, তোমায় কষ্ট দিব না। খুব স্বাভাবিক এবং জোরালো গলায় কথাগুলো বলে নীলাদ্রি। পিউর মাথা ভনভন করছে। এটা কি আদৌ সম্ভব? যত হোক সে একজন বিধবা। এসব ভালোবাসা কি তার জন্য? সব কিছু পিউর জন্য বেশ চাপের মতো লাগছে। নীলাদ্রিকে নিয়ে এরূপ চিন্তা কুস্মিন কালেও তার হয়নি। হ্যাঁ, নীলাদ্রি মানুষ হিসেবে অনেক ভালো, কিন্তু তার মতো একজন অপূর্ণ হৃদয়ের কাউকে নীলাদ্রি মোটেই ডিজার্ভ করে না। আর সমাজ কি বলবে? নিজের বেড়িবাঁধ ভাঙার ইচ্ছে থাকলেও সেটা সম্ভব না। না, নীলাদ্রির অনুভূতি তার প্রতি তৈরি হবার আগেই তার সমাপ্তি করা দরকার। বেশ ঠান্ডা কণ্ঠে বলে পিউ, এটা কোনো রঙ্গমঞ্চের নাটক নয় নীলাদ্রি, যে আপনার বড় বড় ডায়লগে আমার হৃদয় গলে যাবে। যত যাই হোক, আমি একজন বিধবা, একজনের স্ত্রী, একটা পরিবার বধূ। আমার কিছু দায়িত্ব আছে, তা আমি এড়িয়ে যেতে পারি না। তোমার দায়িত্বতে আমি কখনো বাধা দিব না পিউ। আমার তোমার অতীতে কোনো কিছুতেই কোনো সমস্যা নেই। একবার আমার আছে নীলাদ্রি। একটা সময় আমি আমার সর্বস্ব দিয়ে আহাসকে ভালোবেসেছি। সে নেই তাই বলে আমার ভালোবাসা শেষ হয়ে যাবে না। কে বলেছে মানুষ একবারই ভালোবাসে? তোমার আমাকে ভালোবাসতে হবে না। আমার ভালোবাসাই দুজনের জন্য যথেষ্ট। আপনাকে আমি বুদ্ধিমান ভাবতাম, কিন্তু এখন দেখছি তা নয়। সত্যি বলতে, আমি চাই না আপনার মতো একটা মানুষ আমার সাথে নিজেকে জড়িয়ে নিজের জীবনটা নষ্ট করুক। তুমিও তো সেটাই করছো, তাই না পিউ? একটা মানুষের সাথে তোমার কাটানো মুহূর্ত মাত্র হাতে গোনা, তার জন্য তুমি 2.5 বছর বসে আছো। তুমি তোমার জীবন নষ্ট করছো না? তুমি কিসের ভয় পাচ্ছ পিউ? আমি তো আছি। আপনি বুঝছেন না, আপনার ভবিষ্যৎ পড়ে আছে। আমাকে ক্ষমা করবেন, আমি আপনার ভালোবাসার নিবেদনকে গ্রহণ করতে পারছি না। বলে ছাদ থেকে দৌড়ে নিচে চলে গেল পিউ। চোখ দিয়ে পানি পড়ছে তার। কেন বারবার না চাইতেও চোখ ভেজে আসছে জানা নেই তার। তবে কেন যেন খুব ফাঁকা ফাঁকা লাগছে। রুমে এসে দরজা লাগিয়ে সেখানে বসে পড়ে পিউ। কেন কাঁদছে নিজেও জানে না। আকাশের দিকে মুখ করে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল নীলাদ্রি। বুকের বা পাশের চিনচিনে ব্যথাটা তীব্রতর হচ্ছে। এটা যে হারানোর ব্যথা। আজ ঐন্দ্রিলা এবং অভ্রের বিয়ে। অবশেষে অভ্রের বধূ বেশে সাজতে হলো ঐন্দ্রিলাকে। আজ সেদিনের কথা বেশ মনে পড়ছে, যেদিন রেস্টুরেন্টের সবার সামনে অভ্রকে উচিত কথা শুনিয়ে দিয়েছিল সে। তখন কি ভেবেছিল এই লোকটাকেই অবশেষে নিজের স্বামী রূপে পাবে? সেদিন তো ভেবেছিল এই লোকের সাথে আর কোনোদিন দেখাই হবে না তার। অথচ আজ এই লোকটার সাথে দ্বিতীয়বারের মতো বিয়ে হচ্ছে তার। বৃষ্টির দিন রাগের বর্ষে যদি ঐন্দ্রিলাকে বিয়ে না করতো অভ্র, তাহলে বোধহয় আজ তাদের বিয়ে হতো না। ঐন্দ্রিলা তো কিছুতেই রাজি হতো না। ঘটনাগুলো মনে পড়তে এখনও রাগ লাগে তার। তবে রাগের সাথে একটা অন্যরকম অনুভূতি কাজ করছে আজ। মনের মাঝে ভয় চিন্তাগুলো একরকম ঝেঁকে বসেছে। অভ্র লোকটাকে কিছুতেই তার বোধগম্য হয় না। লোকটা তাকে প্রতিশোধ তুলতে বিয়ে করলো। বলল সে কখনো তার স্ত্রীর মর্যাদা তাকে দিবে না এবং কোনো দায়িত্বও পালন করবে না ঐন্দ্রিলার। অথচ এই 2 সপ্তাহে তার যেন অন্য রূপ দেখতে পেল ঐন্দ্রিলা। এসব খুব ভাবাচ্ছে ঐন্দ্রিলাকে। বুকের মাঝে প্রশ্নরা যেন ঝেঁকে বসে আছে। সামনে যেন দুর্গম পথ তার জন্য অপেক্ষা করছে। কমিউনিটি সেন্টারের রুমে বসে এসব চিন্তা তাকে আরও ঘাবড়ে দিচ্ছে। এদিকে বরপক্ষ চলে এসেছে।
নীলাদ্রি কনের ভাই হিসেবে তার সকল দায়িত্ব যথারীতি পালন করার চেষ্টায় রয়েছে। বরপক্ষ চলে আসায় একরকম দৌড়াদৌড়ি চলছে। আসমা বেগমের বরণ করার কথা, কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না নীলাদ্রি। আরই মাঝে সে মুখোমুখি হয় পিউর সাথে। গোলাপি কাতানে কোনো পরীর থেকে কম কিছু লাগছে না পিউকে। আজ দুদিন নীলাদ্রির সামনেই আসেনি সে। পিউ একই বাড়িতে থাকা সত্ত্বেও তার সামনে আসেনি। এখন আসমা বেগমকে খোঁজার তারা না থাকলে হয়তো এখনও পিউর দেখা মিলত না তার। পিউ তাকে এড়িয়ে যাচ্ছে, অথচ 11 বছরের প্রেমের ব্যর্থতা তো তার। পিউ চাচ্ছে না নীলাদ্রি বা সে অস্বস্তিকর পরিবেশে পড়ুক। পিউ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল, তখন নীলাদ্রি ধীর কণ্ঠে বলে ওঠে, নিজেকে আমার থেকে লুকিয়ে রাখছো কেন পিউ? কই না তো। আমতা আমতা করে উত্তর দেয় পিউ। পিউর উত্তরে মলিন হাসি ঠোঁটের কোনায় এঁকে নীলাদ্রি বলে, এগুলো করো না পিউ, নিজেকে অসহায় লাগে। 11 বছর করে ভালোবাসার পর না পাওয়া এই ব্যর্থতাটা কেবল আমার, এতে তোমার কোনো দোষ নেই। আমি কখনো আর প্রেমের দাবি নিয়ে তোমার কাছে দাঁড়াবো না পিউ, শুধু নিজেকে আমার থেকে আড়াল করো না। বলে সেখান থেকে চলে যায় নীলাদ্রি। নীলাদ্রির প্রতিটা কথা যেন ভূতা ছুরির মতো পিউর কলিজায় লাগছে। কষ্ট হচ্ছে তার, কারণ অজানা, তবে খুব কষ্ট হচ্ছে তার। এজন্য কিছু হারানোর বেদনা, আহাসের মৃত্যুর সত্যিটা মানার সময় এই কষ্টটা হয়েছিল, আজ আবার এই কষ্টটা হচ্ছে। কেন কেন কেন? বরপক্ষকে অনেক সাদরে বরণ করেছেন আসমা বেগম। পিউ তাদের সাথে আসেনি। আগ থেকে কনে পক্ষ হয়ে আব্রকে আসমা বেগমের সাথে বরণ করেছে। সব খুব সুষ্ঠুভাবে 2 ঘন্টার মধ্যেই শেষ হয়ে গেছে। বিয়ে সম্পূর্ণ হবার পর যখন ঐন্দ্রিলাকে আব্রের কাছে এনে তার পাশে বসানো হয়, আব্রের চোখ যেন সরতে চাচ্ছিল না। দোকানের সেদিনের থেকেও আজ বেশি সুন্দর লাগছে তাকে। মুখের হৃদস্পন্দনগুলো বেড়েই চলেছে। অবশেষে মিসেস আব্র ও চৌধুরীর ফাঁকা জায়গাটা পূরণ হলোই। বিয়ের সব কার্যক্রম শেষ, এবার বিদায়ের পালা। শরীফুল সাহেবের চোখ বারংবার ভেজে আসছে। যতই হোক মেয়ে তার। আর ঐন্দ্রিলা হাও মাও করে কাঁদছে। একটা সময় অব্রের বিরক্ত লেগে গেল। এসব কান্না টান্না তার একেবারেই ভালো লাগে না। সবার আগে সে গাড়িতে গিয়ে বসলো। সবার কাছে বিদায় নিয়ে গাড়িতে বসলো ঐন্দ্রিলা। বরের গাড়িতে শুধু ঐন্দ্রিলা এবং অব্র। ঐন্দ্রিলা এখনো কাঁদছে, অনেকটা হেঁচকি তোলা অবস্থা। এবার অব্রের চরম বিরক্ত লাগা শুরু হলো। এত কাঁদার কি আছে? বৌভাতের পর দিনই তো বাড়ি যাবে ঐন্দ্রিলা। ভাবটা অনেকটা এমন যেন কোনো কষায়ের সাথে তার বিয়ে হয়েছে। অনেকটা ধমকের সুরেই বলে উঠল অব্র, এত কাদার কি আছে? কেউ কি মারা গেছে নাকি? অব্রের এমন আচরণে বেশ হাত চোখে যায়। এতক্ষণ অব্রের মায়া ভরা রূপ দেখার পর এখন এমন রূপ যেন কিছুতেই হজম হচ্ছিল না ঐন্দ্রিলার। অবাক নয়নে শুধু অব্রকে দেখে যাচ্ছিল সে। একেই নিজের বাড়ি ছেড়ে চলে এসেছে, তার বাবাকে ছেড়ে এসেছে সে। তাই মন এমনিতেই খারাপ, উপরে অব্রের ধমকে মন আরও খারাপ হয়ে গেছে। অব্রকে খুব ইচ্ছে করছিল 2 কথা শুনিয়ে দিবে, কিন্তু কিছু বলার ইচ্ছেটুকুও নেই তার। চুপচাপ বসে রইল সে। নজর বাহিরের দিকে, চোখ থেকে পানি পড়িয়ে যাচ্ছে, কিন্তু মুখে শব্দ নেই। অব্র মিনিট 5 পর খেয়াল করলো ঐন্দ্রিলা চুপ হয়ে গেছে। হয়তো অভিমান করেছে। এখন নিজেরই খারাপ লাগছে। না বকলেই ভালো হতো হয়তো, কিন্তু কি করবে? এসব সান্ত্বনা দেওয়া যে তার কোনো কালই অভ্যাস নেই। আর কান্নাকাটি খুবই বিরক্ত লাগে তার। ঐন্দ্রিলাকে কি বলবে ভেবে পাচ্ছে না। একবার চেয়েও আবার থেমে গেল। পাশাপাশি 2 মানুষ বসা, অথচ একে অপরের সাথে কোনো কথাই বলছে না। একজন অভিমানের বশে তো আরেকজন নিজের ইতস্ততার কারণে। এখনও যে অনেক পথ পেরোনো বাকি, কেবল তো একসাথে চলা শুরু। রাত 11টা। 1 ঘন্টা যাবৎ অব্রের রুমে ঘুমটা দিয়ে বসে রয়েছে ঐন্দ্রিলা। সে যে বরণের পর আহানা এবং পিউ তাকে এখানে বসিয়ে গেছে, এখনও একাই এই রুমে বসে রয়েছে। রুমটা খুব সিম্পল। পুরো রুমে সাদার ছড়াছড়ি। সাদা দেয়াল, সাদা পর্দা, সাদা বিছানার চাদর, তাতে সাদা গোলাপের সাজসজ্জা। ফার্নিচার যে খুব বেশি আছে তাও নয়। আলমারি, ড্রেসিং টেবিল, ওয়ার্কিং টেবিল এবং একটা বুকশেলফ, যাতে বইপত্র নয় কাজের ফাইলে ভর্তি। মানুষটা যে বড্ড বেশি কাজপ্রেমিক। ঐন্দ্রিলার ভেতর অন্যরকম উত্তেজনা কাজ করছে। অব্রের বিভিন্ন রূপে ধাতস্থ হতে তার বেশ অসুবিধা হচ্ছে। এখন অব্রকে জব্দ করার ফন্দি তো আসছেই না, উল্টো একরকম ভয় কাজ করছে। জিদের বর্ষে বিয়ের ডিসিশনটা ভুল নয় তো? এবার অধৈর্য হয়ে গেল ঐন্দ্রিলা। একা একা কতক্ষণ বসে থাকা যায়? আজ পূর্ণিমা, আকাশে থালার মতো মস্ত বড় চাঁদ উঠেছে। ঐন্দ্রিলা জ্যোৎস্না বেশ ভালোবাসে।
হুমায়ুন আহমেদের উপন্যাসে জ্যোৎস্না বিলাস পড়তে পড়তে ঐন্দ্রিলার মনে একটা সুপ্ত ইচ্ছা ছিল তার স্বামীর সাথে কোনো এক পূর্ণিমায় ছাদে জ্যোৎস্না বিলাস করবে, কিন্তু সে ঘুরে বালি। অভ্র নামক লোকটার সাথে এমন কিছু ভাবাও দুষ্কর। ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে এই কথাগুলোই ভেবে যাচ্ছিল ঐন্দ্রিলা। রাতে নীরবতায় হঠাৎ কারোর পায়ের শব্দ পেতেই পেছনে ফিরে ঐন্দ্রিলা। এতক্ষণে মশাইয়ের রুমে আসার সময় হলো। অভ্রকে দেখে গাড়ির কথাটা মনে পড়ে গেল। সাথে সাথেই মুখ ঘুরে নিল ঐন্দ্রিলা। খানিকটা অভিমান হয়েছে তার। অভ্র সেভাবে না বললেও তো পারত। সে কি বুঝে নিজের ঘর, নিজের আপনজন ছেড়ে আসার কষ্ট? ঐন্দ্রিলাকে উদাস মনে বাহিরে তাকিয়ে থাকতে দেখে বুঝতে বাকি নেই অভ্রের ম্যাডামের রাগ হয়েছে। আসলে এখানে অভ্রেরও দোষ আছে, সেটাও না। সে তো সম্পর্কের এই পর্যায়ে নতুন। প্রিয়তমাকে সান্ত্বনা দেবার ট্রেনিং যে কেউ তাকে দেয়নি। এতদিনের তো শুধু ত্যাগ দ্বারায় প্রেমিকা রাগ ভাঙাতো সে। আর যখন বিরক্ত লাগতো তখন সুন্দর ব্রেকআপ। এখন তো তা করলে চলবে না। একটা দীর্ঘশ্বাস ফেলে টি শার্ট আর শর্টস নিয়ে বাথরুমে ফ্রেশ হতে চলে গেল অভ্র। ঐন্দ্রিলা এবার অবাকের চূড়ান্ত পর্যায়ে। একটা সরি বললে কি যায় লোকটার? সুন্দর ফ্রেশ হতে চলে গেল। মিনিট 10 পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসলো অভ্র। ঐন্দ্রিলা এখনও ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে খানিকটা নরম স্বরে বলল অভ্র, ফ্রেশ হয়ে আসো, সারাদিন তো কম দখল যায়নি। সেটা নিয়ে আপনার না ভাবলেও হবে। ঐন্দ্রিলার এরূপ কাট কথায় অনেকটা চমকে গেল অভ্র। না, এভাবে হবে না। তাই বেশ কঠিন কণ্ঠে অভ্র বলল, 5 মিনিট সময় দিচ্ছে, চেঞ্জ করে আসো। একবারই বলবো, না আসলে কিন্তু শোনাতে কিভাবে হয় আমার জানা আছে। জোর দেখাচ্ছেন? না, অধিকার। তোমার লাগেজ ওখানে রাখা আছে, চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও, ভালো লাগবে। ঐন্দ্রিলা আর কথা বাড়ালো না। একটা নীল শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। লোকটার মাথা খারাপ, কখন কি করে তার কোনো ঠিকই নেই। মিনিট 15 পর ওয়াশরুম থেকে বেরিয়ে দেখলো অভ্র ব্যালকনিতে দাঁড়িয়ে আপন মনে সিগারেট টেনে যাচ্ছে। সিগারেটের ধোঁয়া ঐন্দ্রিলার সহ্য হয় না। নাক মুখ কুচকে বিছানায় বসে পড়ল সে। অভ্র তখন আপন মনে সিগারেটের টান দিতে ব্যস্ত। পেছনে আওয়াজ পেতেই বুঝলো ঐন্দ্রিলা বেরিয়ে গেছে। মুচকি হেসে সিগারেটের শেষ টান দিয়ে সেও ভিতরে গেল। ধীর পায়ে ঐন্দ্রিলার কাছে যেতেই ঐন্দ্রিলা খানিকটা অপসে গেল। ঐন্দ্রিলার অস্বস্তির ব্যাপারটা বুঝতে পেরে ধীর কণ্ঠে অভ্র বলল, তোমাকে কিছু বলা ছিল ঐন্দ্রিলা। আমার মনে হয় তোমার কাছে কিছু লুকোনোটা ঠিক হবে না। জি বলুন। আমি জানি আমি যেভাবে তোমাকে বিয়ে করেছি তুমি আমাকে ভালো মানুষের কথায় ফেলতেই পারছো না। আসলে তুমি আমার জীবনে আসার আগে আমার কাছে নারীর সংজ্ঞাটাই অন্যরকম ছিল। আমার কাছে মনে হতো নারীরা টাকার গোলাম। বিয়ে ব্যাপারটা আমার সিলেবাসেই ছিল না। সম্পর্কের কমিটমেন্টের ব্যাপারে আমার ভয় লাগতো। আসলে আমার অতীতটা অনেক তেতো। নিজের মা আমাকে টাকার জন্য ইউজ করেছে। প্রথমে সে আমাকে ছোট থাকতে ছেড়ে চলে যায়। তারপর যখন তার টাকার প্রয়োজন হয় সে বাবাকে ব্ল্যাকমেল করে আমাকে কাস্টাডিতে নেয়। বাবা তাকে টাকা দিলে সে আমাকে আবার ছেড়ে দেয়। ঘটনাগুলো আমার উপর খুব বাজে প্রভাব ফেলে। তাই আমার চিন্তাধারাগুলো এমন হয়েছিল। সত্যি বলতে আমার অনেক গার্লফ্রেন্ড ছিল। কারো কারোর সাথে আমার শারীরিক সম্পর্ক হয়েছিল, কিন্তু ব্যাপারগুলো সিরিয়াস ছিল না, কারণ কমিটমেন্ট করার সাহসটুকু আমার ছিল না। হয়তো বিয়ের প্রথম রাতে কথাগুলো তোমার জন্য মেনে নেওয়া অনেক কঠিন, কিন্তু আমি চাই না কোনো মিথ্যের উপর আমাদের সম্পর্ক হোক। ঐন্দ্রিলা চুপ করে অভ্রের কথাগুলো শুনছিল। পিউর কাছে শুনেছে এগুলো অনেক আগেই তার শোনা হয়ে গেছিল। এগুলো নতুন কিছু না। অভ্রের যে আগের গার্লফ্রেন্ডগুলোর কিচ্ছাও তার জানা, কিন্তু অভ্র তাকে এসব বলবে এটা ভাবতে পারেনি। অনেক ঠান্ডা গলায় ঐন্দ্রিলা তাকে বলে, আপনি আমাকে এগুলো কেন বলছেন? আমাকে তো প্রতিশোধে নেশে বিয়ে করেছেন, তাই না? প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু শুধু প্রতিশোধের নেশায় তোমাকে আমি বিয়ে করিনি। তাহলে? আমি যে কমিটমেন্টে যেতে চাই, এই প্রথম আমি একটা সম্পর্কে যেতে চাই। আমি ভালোবাসতে চাই কাউকে। আমার আধারে ঘেরা জীবনে কাউকে আঁকড়ে ধরতে চাই। আমি ক্লান্ত ঐন্দ্রিলা, এবার কারোর উপর ভরসা করতে চাই, আর তাই তোমাকে আমার বিয়ে করা। অভ্রের কথায় কি বলা উচিত জানা নেই ঐন্দ্রিলার। অভ্র চৌধুরীর মতো মানুষ তাকে প্রেম নিবেদন করছে, ব্যাপারটা যেন বিশ্বাস হচ্ছে না। ঐন্দ্রিলা অবাক নয়নে অভ্রের মুখপানে চেয়ে আছে। হৃদস্পন্দনের ব্যাগটা বেড়ে চলেছে। মুখ ফসকে বলেই ফেলল, আমি কেন? জানি না, কিন্তু তোমার সাথে প্রথম দেখা থেকেই আমি যেন নিজের মধ্যে ছিলাম না। কিসের টানে তা জানি না, তোমাকে কেন খুঁজতাম। তারপর দিশার বিয়েতে দেখলাম, পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করলাম। তারপর বিয়েতে খুনসুটে। কখন তোমার প্রতি দুর্বল হয়ে গেছে জানা নেই। এই ভালো লাগা, ভালোবাসা, এই ব্যাপারগুলো আমার কাছে যেন নতুন কোনো অধ্যায়। আমার রাগ অনেক ঐন্দ্রিলা, প্রচুর জেদ। জিদের বসে তোমাকে বিয়ে করা, কিন্তু কোথাও না কোথাও তোমার প্রতি দুর্বলতা ছিল। তুমি যখন বললে ডিভোর্স চাও না, আমার সাথে তুমি সংসার করবে, তখন অন্যরকম একটা খুশি হয়েছিলাম।
আমি তোমাকে তা বোঝাতে পারবো না ঐন্দ্রিলা। যদি বলো এটা ভালোবাসা তবে তাই, কিন্তু আমার যে তোমাকে চাই, সারা জীবনের জন্য চাই, তবে চিন্তা নেই, আমি তোমাকে কখনোই জোর করবো না। যথেষ্ট সময় তুমি পাবে। তোমার সম্মতি ব্যতীত আমি তোমার কাছেও আসবো না। আমি বেড পার্টনার না, একজন বউ চাই যে আমার রাগ, আমার জিদ সব সামলে আমাকে ভালোবাসবে। তবে হ্যাঁ, সারা জীবন সবাই দেওয়ার মতো ধৈর্য আমার নেই, আর এই আপনি আজ্ঞা করার দরকার নেই। একসাথে চলতে যখন হবে তখন এসবের কোনো দরকার আছে বলে আমি মনে করি না। তুমি ঘুমিয়ে পড়ো। বলে উঠে যেতে নিলে হাতে ধরে ঐন্দ্রিলা। অবাক নয়নে পেছনে ফিরতে দেখতে পায় সে মাথা নিচু করে বসে রয়েছে। আব্র তার দিকে গভীর নয়নে তাকিয়ে আছে। অবশেষে নিজের নীরবতা ভেঙে ঐন্দ্রিলা শান্ত গলায় বলে ওঠে, বিশ্বাস নামক 3 অক্ষরের শব্দটি খুব অদ্ভুত, জানেন তো? একবার ভাঙলে সেটা করতে অনেক সময় লাগে। সম্পর্ক ঠিক তেমন, একবার ভাঙলে তা আবার জোড়াটা খুব দুষ্কর, আর জুড়লেও ফাটল থেকে যায়। আমি আমার সর্বস্ব দিয়ে আপনাকে বিশ্বাস করছি। পুরানো তিক্ত স্মৃতি ভুলে নিজেকে একটা দ্বিতীয় সুযোগ দিতে আমি রাজি। আপনার সাথে এই সম্পর্কের পথটা চলতে আমি রাজি। দেখবেন, মাঝপথে হাতটা ছেড়ে দিবেন না যেন। তাহলে বলছো আমাদের তোমার কোনো আপত্তি নেই? সুযোগ দিতে তো ক্ষতি নেই, তাই না? তবে ওই যে বললাম, মাঝপথে হাত ছেড়ে দিবেন না তো। আমি কিন্তু আপনার গার্লফ্রেন্ড নই, আপনার বিবাহিত স্ত্রী। জানি তুমি আমার স্ত্রী। আমার বেহায় মনে যে তোমার বিস্তৃতি অনেক, হাতটা কিভাবে ছাড়াবো বলো? আমার জন্য যে সেটা সম্ভব নয়। ঘুমিয়ে পড়ো, কাল আরেক দফা ধকল যাবে। মুচকি হেসে ঐন্দ্রিলাকে উত্তরটা দেয় অভ্র। অভ্রের এরূপ উত্তরে প্রশান্তির দোলা বয়ে যায় ঐন্দ্রিলার হৃদয়ে। এই জেদি, রাগী, অহংকারী লোকটা সহজ ভাষায় তার মনের অনুভূতিগুলো ঐন্দ্রিলার সামনে রেখেছে। সে তাকে পায়ে ঠেলে দেবার মতো ক্ষমতা যে ঐন্দ্রিলার নেই, তাকে যে গ্রহণ করতেই হতো। অনেকদিন পর শান্তির ঘুম ঐন্দ্রিলার চোখে এসেছে। এতদিনের টেনশন, ভয়, উত্তেজনা আজ যেন সমাপ্তি হলো। এই রাত তাদের তিক্ত সম্পর্কের সমাপ্তির সাক্ষী, আর নতুন ভোর তাদের একসাথে পথ চলার সাক্ষী হবে। ঐন্দ্রিলার বাসার ড্রয়িং রুমে বসে রয়েছে পিউ এবং আহানা। উদ্দেশ্য অভ্র এবং ঐন্দ্রিলাকে ও বাড়ি দিয়ে যাবে, এমন কোনো প্ল্যান ছিল না তাদের। ননদ আর ভাবির বেরিয়েছিল শপিং করবে। শপিং করার পর আহানা জেদ ধরলো ঐন্দ্রিলাদের বাড়ি যাবে। এমনিও আজ অভ্র এবং ঐন্দ্রিলা বিকেলের দিকে ঐন্দ্রিলাদের বাড়ি থেকে নিজেদের বাড়ি যাবে। আর যেহেতু তাদের বাসা কাছেই, কেননা একসাথেই বাড়ি ফেরা যাক। ঐন্দ্রিলার বউ ভাতের পর প্রায় সকলেই ঐন্দ্রিলাদের বাড়ি থেকে চলে গেছে। বাড়িটা বড্ড ফাঁকা ফাঁকা হয়ে গেছে। থাকার মধ্যে দিশা, আসমা বেগম এবং বদরুল সাহেব আছেন। ঐন্দ্রিলারা চলে গেলে কালকে হয়তো তারা চলে যাবে। মাঝে নীলাদ্রি আর শরীফুল সাহেবই থেকে যাবেন এই বাড়িতে। দিশা আর রাহানার বেশ ভাব হয়েছে, প্রায় সমবয়সী তারা। ঐন্দ্রিলা সবার জন্য চা বানাতে ব্যস্ত, আর অভ্র সে রুমে বসে নেটে কনফারেন্স কলে ব্যস্ত। প্রিয় বসে বসে আহানা আর দিশার কথা শুনে যাচ্ছে, কিন্তু তার চোখ শুধু নীলাদ্রিকেই খুঁজে যাচ্ছে। মনটা বেশ বেহায়া হয়ে গেছে। কিসে নেশায় শুধু নীলাদ্রির দেখা পেতে চায়। লোকটাকে বৌভাতের দিন অবশ্য দেখেছিল। লোকটার মুখটা দেখে বুকে উথাল পাথাল করছিল। এক চাপা কষ্ট তার মুখমণ্ডলে স্পষ্ট ছিল, তবু নিজেকে যথেষ্ট স্বাভাবিক রাখে সে। হঠাৎই কলিং বেল বাজে। কলিং বেলের আওয়াজে ধ্যান ভাঙে পিউয়ের। নেশা খুলে দিতে নীলাদ্রি ঘরে প্রবেশ করে। পিউ গভীর নয়নে নীলাদ্রিকে দেখে যাচ্ছে, যেন বহুদিনের অতৃপ্ত হৃদয় তার পিপাসা নিবারণ করছে। নীলাদ্রিকে বেশ ক্লান্ত লাগছে। ঐন্দ্রিলা রান্নাঘর থেকেই বলে ওঠে, দাদা ভাই এসেছিস? এক কাপ চা দিস তো। বলেই নিজের রুমে হাঁটা দিল সে। বাসায় ঢুকেই প্রিয়কে দেখবে ভাবেনি। প্রিয়র সামনে দাঁড়াতে চাচ্ছে না সে, তাই পা চালিয়ে নিজের রুমে চলে গেল। আয়েশার সাথে কথা বলে সেখানে চেম্বার দিয়েছে, সাথে একটা প্রাইভেট মেডিকেল কলেজে পার্ট টাইম ক্লাস নিচ্ছে। ইচ্ছে করে কাজের চাপ বাড়িয়ে দিয়েছে যাতে প্রিয়র চিন্তা মাথা থেকে দূরে রাখতে পারে। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গা এলিয়ে দিল নীলাদ্রি। প্রিয়র মুখটা যে হৃদয় রক্তক্ষরণ করছে। দিশা আর রাহানা যেন কথার ঝুড়ি নিয়ে বসেছে। আর মাঝে প্রিয় উঠে ঐন্দ্রিলার কাছে গিয়ে দাঁড়ালো। কি রে, উঠিয়ে লিজি? এদের কথায় মাথা ধরে এসছে রে। কে বলবে দিশাটার বিয়ে হয়েছে? দিব্যি আহানার সাথে তাল মিলিয়ে গল্প করে যাচ্ছে। আচ্ছা, তোর আর দাদা ভাইয়ের কি ঝগড়া বেঁধেছে আবার? হঠাৎ এটা মনে হবার কারণ? তেমন কিছু না, এমনি মনে হলো। আর ঝগড়া? আমাদের মধ্যে যে কি হয়েছে নিজেরাই বুঝছি না। কিছু বললি? ঐন্দ্রিলার প্রশ্নে নিজেকে সামনে নেয় পিউ। কথা কাটানোর জন্য বলে, না কিছু বলিনি। চা দে তো।
ঐন্দ্রি মাথা ধরেছে। তোরও? বাবা, তোর আর দাদা ভাইয়ের কি মিল? আচ্ছা, বিয়ে দিয়ে না তোর দাদা ভাইয়ের বুড়ো হলে মেয়ে পাবে না? দাদা ভাই দেবদাস হয়েছে রে, পারুবাদে বিয়ে করবে না, খালা বলেছিল, সাফ মানা করে দিয়েছে। যত সব ঢং। মামি কি সারা জীবন থাকবে এখানে? খালু বয়স হয়েছে, একটা বিয়ে করে বউ আনতে বল। তোর এত শখ, তুই বল না। ভাইটা তোর, তাই না? চিন্তাটা তো তোর। আর এমনিও দাদা ভাইয়ের ঝামেলায় আমি পড়তে চাই না। ঐন্দ্রিলা চা নিয়ে নীলাদ্রির রুমে যেতে নিলেই অভ্রের ডাক পড়ে। এই হয়েছে এক জ্বালা। এই লোকটা 15 মিনিট পর পর হাঁক দিবে, যেন বারংবার চেক করছে বউটা তার আছে কিনা। পিউর সাথে সাথেই মুচকে হেসে বলে, এখন বুঝলাম কেন তুই দাদা ভাইয়ের ঝামেলায় পড়তে চাস না। অভ্র ভাইয়া ছাড়লে তো কি জাদু না করলি। তুই তো এত ফাজিল ছিলি না। আহানার দিশার সাইড ইফেক্ট। চাটা একটু দাদা ভাইয়ের রুমে দিয়ে আয় না প্লিজ। বলে পিউর হাতে দিয়েই অভ্রের কাছে চলে যায় সে। অগত্যা এখন নীলাদ্রির মুখোমুখি হতে হবে। পিউর হাত যে বাঁধা। একজন বিধবা সে, শ্বশুর বাড়িতে থাকে। বলতে গেলে শৌকত সাহেব তার গার্ডিয়ান। এর আগেও বদরুল সাহেব তার বিয়ের প্রস্তাব দিয়েছিল শৌকত সাহেবকে। তিনি সাফ বাংলায় না করে দিয়েছেন। পিউকে সব কিছু মেনে চলতে হবে। সত্যি বলতে সমাজে বাধা নিয়ম পেরিয়ে নীলাদ্রির প্রস্তাবে রাজি হতে পারছে না। দীর্ঘশ্বাস ফেলে নীলাদ্রির রুমের দিকে পা বাড়ায় পিউ। নীলাদ্রির রুমের বাইরেই পা আটকে যায় তার। ভেতরে আহানা এবং দিশাও রয়েছে। নীলাদ্রির সাথে আহানার বেশ ভালো খাতির রয়েছে বলতে হবে। আহানা এবং দিশার এই রুমে আসার কারণও রয়েছে। কথায় কথায় দিশাকে আহানা বলে তার রোমান্টিক উপন্যাস পড়তে নাকি সে লাগে। আর নীলাদ্রির বইয়ের কালেকশন অনেক, তাই সেই রুমে তাদের যাওয়া। নীলাদ্রিকে আহানা হঠাৎ করে বলে বসে, আপনার গার্লফ্রেন্ড খুব লাকি নীলাদ্র ভাই। হঠাৎ এমন কেন মনে হলো? আপনি যে পরিমাণ কেয়ারিং, তা কবে বিয়ে শাদী করছেন? আহানার ছেলে মানুষের প্রশ্নে মলিন হাসি হেসে নীলাদ্রি বলে, আমার বিয়ে এই জীবনে তোমার খাওয়া হবে না। কেন? আমাকে সে সোজা বাংলায় না করে দিয়েছে, অর্থাৎ ফিরিয়ে দিয়েছে। এমন মেয়েও আছে যে কিনা আপনাকে রিজেক্ট করে? আমি হলে জীবনেও এ কাজ করতাম না। আছে, সে যে আমার মনের খাঁচায় ধরা দিবে না। তাহলে বলবো তাকে ভুলে যান। চেষ্টায় আছি। ওকে বলে লাভ নেই আহানা। মা একের পর এক মেয়ের ছবি দেখাচ্ছে, কিন্তু বান্দা তার ফারুলের অপেক্ষায় দেবদাস হয়েছে। দিশার কথা শুনে আচ্ছা করে কান মুলে দেয় নীলাদ্রি ওর। নীলাদ্রির কথাগুলো ছুরির ন্যায় হৃদয় লাগছে পিউয়ের। নিজেকে সামলে রুমের ভেতরে ঢুকে সে। পিউর প্রবেশে নীলাদ্রি দিশার কান ছেড়ে দেয়। পিউ যে তার রুমে আসবে ভাবেনি। আহানা তখন এক দৃষ্টিতে নীলাদ্রিকে দেখছে। পিউ দিশা আর আহানাকে বলে, মামি ডাকছে, নাস্তা টেবিলে দিয়েছেন, আর আহানা আমাদের যেতে হবে। আচ্ছা নীলাদ্রি ভাই, অপেক্ষা বইটা নিলাম, সময় করে ফিরিয়ে দিব। সে সাথে আপনার থেকে ট্রিটও নেওয়া হবে। ঠিক আছে। আহানা এবং দিশা রুম থেকে বেরিয়ে যেতেই পিউ চাপা স্বরে বলে ওঠে, এবার বিয়েটা করেই নিন। কি বললে? বললাম বিয়েটা করে নিতে, খালুর বয়স হয়েছে। আচ্ছা পিউ, একটা কথা বলি। আমাকে রিজেক্ট করেছো, আমি কিছু বলবো না, কিন্তু আমার জীবনে অন্য কাউকে আনার কথা ভুলেও বলবে না। এই বাড়ি শেষ। আপনি আপনার জিদের বসে। এটা আমার জিদ নয় পিউ। জিদ হলে তোমার অমতেও তোমাকে বিয়ের প্রস্তাব খালুকে দিতাম। খালুকে রাজি করাটা আমার জন্য খুব বেশি কঠিন কাজ নয়। এটা আমার ভালোবাসা, তাই তোমার মতের সম্মান করছি। আর একদিন তুমি বলেছিলে ভালোবাসলে নাকি মানুষ ভুল সঠিক ভেদাভেদ করে না। আমার ক্ষেত্রেও তাই। তবে পার্থক্য একটাই, তুমি অপেক্ষা করেছিলে মৃত মানুষের, আর আমি জীবিত। আশা করি এসব বিয়ের আবদার তুমি আর আমার কাছে করবে না। বলে রুম থেকে বেরিয়ে যায় নীলাদ্রি। পিউ সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। নিজেকে আজ অপরাধী লাগছে। সব জেনেও নীলাদ্রির ভালোবাসাকে গ্রহণ করতে না পরাক সে। নীলাদ্রির ভালোবাসায় তো কোনো নোংরামি নেই, কোনো বাজ নেই। তার ভালোবাসাটা অন্যায়ও নয়, তবু পিউ ব্যর্থ তা গ্রহণে। রুমে এসে গায়ে এলে দিল ঐন্দ্রিলা। খুব ক্লান্ত সে। এই কয়েকদিনের আচার অনুষ্ঠান তাকে বড্ড বেশি ক্লান্ত করে দিয়েছে। আবরার কি? আবর তো আছে তার কাজ নিয়ে ব্যস্ত। তার কি খেয়াল আছে বইয়ের প্রতি? ঐন্দ্রিলাদের বাসার সবাই ভাবছে না জানি বর তাকে চোখে হারায়, কিন্তু বাস্তবতা ভিন্ন। এখনও ল্যাপটপ নিয়ে টেবিলে বসা।
অনেকক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থাকতেই অব্র অস্বাভাবিক ভঙ্গিতে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে ওঠে, আমার চেহারায় কি কোনো হিরে মানিক জড়ানো আছে? এইভাবে তাকিয়ে থাকলে তো আমারই লজ্জা লাগবে। অব্রের কথায় খানিকটা বিরক্তির স্বরে ঐন্দ্রিলা বলে ওঠে, আমার বই গেছে আপনাকে দেখতে। এই তোমাদের এক দোষ, এতক্ষণ দেখছিলে তো, স্বীকার করলে কি আসবে যাবে? আপনি ক্লান্ত হন না তাই না? কিসের জন্য বলো তো? এই যে সারাদিন হয় ল্যাপটপে মুখ গুজে বসে থাকবেন, নয় আমার সাথে ঝগড়া করবেন, ক্লান্ত হন না? ঐন্দ্রিলার কথায় মুচকি হেসে ল্যাপটপটা নামিয়ে মাথা তুলে উত্তর দেয়, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।